আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা দুটি ছবি দেখে সেখান থেকে পড়া শুরু করব। তোমরা খেয়াল করেছো যে এখানে যে দুটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবি দুটির একটি আমাদেরকে নানা রকম কাজে সহযোগিতা করে থাকে এবং আমাদের কৃষিকাজ, মহাকাশ গবেষণার কাজ সহ খনি থেকে বিভিন্ন রকম আহ, পণ্য বা বিভিন্ন রকম উপাদান সংগ্রহ করার কাজ যেগুলো আছে সেগুলো এই ধরনের ডিভাইস দিয়ে আমরা সম্পাদন করে থাকি। তো আমি আশা করছি তোমরা নিজেরাও চিন্তা করছো যে এই দুটো ডিভাইস আসলে কি, এগুলো দিয়ে আসলে কি কাজ করা হয়। চলো তাহলে আমরা সামনের দিকে যাই। তোমরা বুঝতে পারছো যে আমরা রোবোটিক্স এর কথা বলছি, যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে রোবোটিক্স কি, সেটা কিভাবে কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে আমরা সেটাকে প্রয়োগ করতে পারছি, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের কথা। তাহলে আমরা দেখছি যে এই রোবোটিক্স এর পড়াশোনা শেষে বা এই স্লাইড গুলো দেখার পরে তোমরা রোবোটিক্স এর প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে এবং রোবোটিক্স তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কিভাবে ব্যবহার করছি সেই বিষয়ে আমরা বিশ্লেষণ করতে পারবো। কিন্তু তার আগে আমরা বলে নিতে চাই যে রোবোটিক হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন এবং উৎপাদন সংক্রান্ত বিদ্যা এবং এর ইতিহাস বেশ পুরনো, যেখানে রোবট বিজ্ঞান, ইলেকট্রনিক্স, প্রকৌশল, বলবিদ্যা এবং সফটওয়্যার বিজ্ঞানের সাথে সম্পৃক্ত করে আহ, মানুষের আহ, নিজস্ব যে বুদ্ধিমত্তা বা ক্ষমতা, অর্থাৎ পরিস্থিতি অনুসারে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেই ক্ষমতাটি মূলত এই রোবটকে দেয়া হয়। স্বয়ংক্রিয়ভাবে ক্রিয়াশীল যন্ত্রের কার্যকারিতা এবং সম্ভাবনা এই একবিংশ শতক আহ, থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রোবট বিজ্ঞান একটি দ্রুত বর্ধনশীল ক্ষেত্র হিসেবে ঝুঁকিপূর্ণ বিভিন্ন রকমের কর্মকাণ্ড এবং অত্যাধুনিক নানা রকম কর্মকাণ্ড, সেটা ইন্ডাস্ট্রি হতে পারে, আরো অন্যান্য ক্ষেত্রগুলো হতে পারে, খনির বিভিন্ন পর্যায়ে হতে পারে, সেখানে আমরা এই রোবট ব্যবহার করছি। রোবট হচ্ছে এক ধরনের প্রোগ্রাম নিয়ন্ত্রিত কম্পিউটার নির্ভর ইলেকট্রনিক্স ডিভাইস যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, এবং রোবট এমন একটি যান্ত্রিক পদ্ধতি যা কৃত্রিম বুদ্ধিমত্তা নীতির সাহায্যে পূর্বে প্রদত্ত নির্দেশ অনুসারে সে কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। মানুষ যেভাবে কাজ করতে পারে, রোবট সেভাবে কাজ করতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে, অথবা এর কাজ দেখে মনে হয় যে মানুষের মতো চিন্তা করে বা বুদ্ধি খাটিয়ে সে কাজ করতে পারছে। রোবটের বিভিন্ন ইন্ডিভিজুয়াল যে পোর্শনগুলো আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে আমরা দেখব যে ডিজিটাল ক্যামেরা আছে, স্পিচ সিনথেসিস আছে, তারপর হচ্ছে স্পিচ রিকগনিশন ডিভাইস আছে, ইমোশনাল এক্সপ্রেশনের জন্য বিভিন্ন অংশ আছে, ওয়াইফাই আছে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের প্রোগ্রামিং ডিভাইস বা বিভিন্ন রকম সেন্সর গুলো আছে, তারপর ক্রিপিং হ্যান্ডস আছে, 25 ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ এই যে হাত পা যেগুলো আছে সেগুলো নাড়ানোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থাগুলো সেখানে কিন্তু আছে। রোবোটিক্স এর যে বিশেষ দিক বা বিভিন্ন দিক যেগুলো আছে সেগুলোর মধ্যে রোবটের কিছু স্পেশাল অ্যাবিলিটি আছে। যদি আমরা সেই জিনিসগুলো দেখি, যে কোনো কিছু দেখে রোবট বুঝতে পারে, সেটাকে আমরা বলছি ভিজুয়াল পারসেপশন। আবার কোনো কিছু স্পর্শ করে রোবট বুঝতে পারে, সেটাকে আমরা বলছি টাকটিলিটি, অর্থাৎ স্পর্শের মাধ্যমে সে মানুষের মতো অনুভূতি গ্রহণ করতে পারে। এছাড়া কোনো কাজের ক্ষমতা বা বিশেষ ভাবে সেই কাজটিতে সে পারদর্শী হয়, সেটাকে আমরা বলছি ডেক্সটারিটি। যদি রোবটকে সেভাবে প্রোগ্রামিং করে দেওয়া হয়, তাহলে সেই কাজগুলো কিন্তু রোবট নির্দ্বিধায় করতে পারে। এছাড়া আহ, বিভিন্ন দিকে চলাচলের যে ক্ষমতা, সেটিকে আমরা বলছি লোকোমোশন। তোমরা জানো যে মহাকাশ সহ নানা ক্ষেত্রে কিন্তু এই লোকোমোশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা খেয়াল করছি যে নেভিগেশন বা প্রতিকূল অবস্থা বা শূন্যে চলার যে ক্ষমতা, সেটিকে আমরা বলছি নেভিগেশন। তোমরা জানো যে চালকবিহীন বহু বিমান আছে যেগুলো যুদ্ধক্ষেত্রে বা গোয়েন্দাগিরির জন্য ব্যবহার করা হয়, সেখানেও কিন্তু এই রোবোটিক্সটিকে কাজে লাগানো হচ্ছে। রোবটের বিভিন্ন অংশ সম্পর্কে তোমাদের একটি সম্যক ধারণা দিয়েছি। আশা করছি রোবটের নির্দেশিত যে কাজের ধারা এবং সে অনুযায়ী সে যেসব অংশ ব্যবহার করে রেসপন্স করে, সেইগুলো সম্পর্কে তোমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবে। তোমরা জানো যে রোবটের নিজস্ব কোনো বুদ্ধি নেই। মানুষ তার প্রয়োজনীয়
রোবটকে সেই কৃত্রিম বা আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তা সেটি প্রদান করে থাকে, এবং সব রোবটের কাজের ধরন আগে ঠিক করে দেওয়া হয়, কোনটা বাসাবাড়িতে কাজ করবে, কোনটা গাড়ি নির্মাণের কারখানায় কাজ করবে, এবং কোনটি তোমার নবযান এর মধ্যে থাকবে বা মহাকাশ গবেষণার কাজে তাকে ব্যবহার করা হবে। এগুলো আসলে আগে থেকেই ঠিক করে দেওয়া হয়। এটি সফটওয়্যার নিয়ন্ত্রিত, যা নির্দিষ্ট কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারে, এবং রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন এবং নিখুঁতভাবে কাজ করার একটি আধুনিক যন্ত্র। ঝুঁকিপূর্ণ কাজে আমরা রোবট ব্যবহার করে থাকি, বিশেষ করে কম্পিউটার নিয়ন্ত্রিত ইন্ডাস্ট্রিয়াল রোবটের সাহায্যে কারখানায় নানা রকম বিপজ্জনক পরিশ্রমসাধ্য কাজ যেগুলো আছে সেগুলো সাধারণত আমরা করে থাকি। যেমন বিভিন্ন রকম স্টিলের জিনিসের ওয়েল্ডিং এর কাজ, ঢালাইয়ের কাজ, অথবা মালামাল ওঠানামার কাজ, বিভিন্ন রকম যন্ত্রাংশ অ্যাসেম্বলি বা সংযোজনের কাজ, গাড়িতে রং করার কাজ ইত্যাদি যেসব কাজগুলো আছে সেই সব কাজগুলো কিন্তু রোবট করছে আজকাল। সামরিক অভিযানেও রোবট অসামান্য দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে রোবটকে সৈনিক হিসেবে যেমন আমরা ব্যবহার করছি, একইভাবে বিভিন্ন রকম ডিভাইসকে আমরা সেই রোবোটিক মেকানিজম দিয়ে তৈরি করে সেগুলোকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারছি। মহাকাশে অভিযানের ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে মঙ্গলে যে কিউরিওসিটি পাঠানো হয়েছিল সেটি সফলভাবে অনেক বেশি তথ্য পৃথিবীতে মঙ্গল থেকে দিতে সক্ষম হয়েছিল। সেখানেও কিন্তু রোবট ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে। এছাড়া মানকি রোবট বা এই জাতীয় যে রোবট গুলো আছে সেগুলো বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করতে আমরা দেখি। গবাদি পশু পালনের জন্য বিভিন্ন রকমের রোবট আছে। কিছু রোবটকে দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে গবাদি পশু ঠিকভাবে চলছে কিনা বা কোনোটা মিসিং হচ্ছে কিনা সেই সব বিষয়গুলো রোবট পাঠিয়ে রোবটের মাধ্যমে সেখান থেকে অবজারভেশন করা হয় দূরে বসে। বাড়িতে গৃহস্থালির নানা রকম কর্মকাণ্ড, বাসাবাড়ি পরিষ্কার করা, ঘরের আসবাবপত্র সাজানো, শিশু বা পোষা বিড়ালের যত্ন নিতে রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমরা সেরকম কিছু বাসাবাড়িতে ব্যবহার এরকম রোবট দেখতে পাচ্ছি, যেমন ডগ রোবট, অভ্যর্থনা রোবট। এছাড়া অ্যাকোয়ারিয়াম রোবট, অর্থাৎ মাছের মতো সেটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকে। এখানে এই রোবট মাছটি হাতের তালুর সমান এবং অ্যাকোয়ারিয়ামের জলে ছেড়ে দিলেই সাঁতার কাটতে শুরু করবে। কয়েক ফুট দূর থেকে দেখে আসলে বুঝতে পারবো না আমরা যে মাছটি আসলে একটি রোবোটিক মাছ বা এটি স্বাভাবিক মাছ নয়। আসল মাছের মতো একেবারে সাঁতার কাটবে, আবার জল থেকে উঠিয়ে নিলে থেমে যাবে, ছটফটানি করবে। হাঙরের আদলে তৈরি প্রতিটি রোবট ফিশের দাম প্রায় $10। গেমস খেলার জন্য বিভিন্ন রকম রোবট আছে। এই যে এই ধরনের রোবট যেগুলো আছে শুধু প্রোগ্রাম অনুসারে সেগুলো নির্দিষ্ট কাজটি করে যেতে পারে। তো রোবট আবার সার্ভিস রোবট ক্ষুদ্র মাইক্রো সার্কিট উপাদান সূক্ষ্মভাবে পরীক্ষা করতে পারে, যা মানুষের পক্ষে করাটা বেশ কঠিন। আবার মানব সেবায় বিভিন্ন রকম রোবট কাজ করে থাকে। সেখানে আমরা দেখি যে ভয়েস রিকগনিশন এর সাহায্যে রোবট অন্ধ, বৃদ্ধ এবং প্রতিবন্ধীদেরকে সাহায্য করে থাকে। অর্থাৎ বাসাবাড়িতে এই ধরনের রোবট গুলো বা হসপিটালে এই ধরনের রোবট গুলো মানুষ ডাকলে তার ডাকে রেসপন্স করে সেইভাবে তাকে সহযোগিতা করতে পারে। এছাড়া কৃষি কাজে আমরা বিভিন্ন রকম রোবট ব্যবহার করতে দেখি। চাষাবাদের ক্ষেত্রে ফসল আহরণের জন্য, শস্য জাতীয় ফসল আহরণের জন্য এক ধরনের রোবট কাজ করে। বিভিন্ন রকম ভেজিটেবলস বা শাকসবজি জাতীয় যে ফসল আছে সেগুলো কালেকশনের জন্য অন্যরকম রোবট সেখানে ব্যবহার করা হয়। আবার রিক্রিয়েশন বা চিত্ত বিনোদনের জন্য নানা রকম রোবট ব্যবহার করা হয়। রুক্সি নামে এই যে এখানে আমরা যে রোবটের কথা বলছি সেটি 5টি ব্যক্তিত্বের সমন্বয়ে পাওয়া যায়, মানে যেটা একই সাথে মানে সঙ্গীত পরিবেশন করে মন ভোলাতে সাহায্য করবে, আবার ব্যাটারিতে চার্জ থাকা পর্যন্ত যে কোনো সময় নানা রকম ক্রিয়া কৌশল কসরত দেখিয়ে তার মালিককে মুগ্ধ রাখবে। তো আশা করি তোমরা রোবটের বহুমাত্রিক যে ব্যবহার সেগুলো বুঝতে পেরেছো এবং সেইভাবে আমরা আরেকটি নতুন বিষয় এখানে দেখবো, সেটি হচ্ছে আহ, আমরা দেখতে পাচ্ছি একটি কোষ, সেই কোষের ভেতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে থাকে হচ্ছে ডিএনএ, এবং এই ডিএনএ এর সুনির্দিষ্ট অংশ বা খণ্ড যেটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য কাজ করে সেটিকে আমরা বলে থাকি জিন। সুতরাং তথ্য প্রযুক্তির যে অংশে এই জিনের বিভিন্ন রকম কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয় সেটি সম্পর্কে মূলত
আমরা আলোচনা করতে চাচ্ছি। আশা করি তোমরা একটা আইডিয়া পেয়েছো যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলতে চাচ্ছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন প্রয়োগ সমূহ আমরা এই আলোচনার শেষে স্টুডেন্টরা তারা ব্যাখ্যা করতে পারবে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে বিভিন্ন রকম বিষয়গুলো আছে সেগুলো বিশ্লেষণ করতে পারবে, অর্থাৎ এটা কিভাবে করা হয়, এটি কি এবং এটি কি কোন কোন ক্ষেত্রে এটিকে প্রয়োগ করা হয় এগুলো বর্ণনা করতে পারবে। যাই হোক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে ক্লোনিং এর ক্ষেত্রে সফলভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমরা বলবো যে কোন জীবের জীবন বৃদ্ধি সহ অন্যান্য বৈশিষ্ট্য এবং জীবের ডিএনএ এর উপর নির্ভর করে, যেহেতু সেই জন্য ডিএনএ যে অংশ বিশেষ বৈশিষ্ট্যের জন্য দায়ী তাকে আমরা জিন বলে থাকি। এবং এই জিন যদি আমরা প্লান্ট থেকে দেখি তাহলে তোমরা এখানে খেয়াল করেছো যে পাতা থেকে আমরা সেল পাবো, সেই সেলের ভেতরে আমরা নিউক্লিয়াস পাবো, নিউক্লিয়াসের ভেতরে এই ধরনের ক্রোমোজোম পাবো। সেই ক্রোমোজোমের ভেতরে কিন্তু যে ডিএনএ থাকবে সেখানে কিন্তু একটি স্পেসিফিক পোর্শন বা ফ্র্যাগমেন্টকে আমরা জিন বলবো, সেটি সুনির্দিষ্টভাবে কাজ করে থাকে। আণবিক বিজ্ঞানীগণ অনেক এনজাইম আবিষ্কার করেছেন যা ডিএনএ গঠন পরিবর্তন করতে পারে। আমরা যদি এই ডিএনএ গঠন পরিবর্তন করে সেগুলোকে কাজে লাগাতে পারি তাহলে আমরাও জীবের মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আনতে পারবো। তোমরা খেয়াল করেছো এখানে যে ধরো আমরা যদি এইভাবে বিষয়টি বলি তোমাদেরকে, অর্থাৎ ধরো শীত প্রধান অঞ্চলে বসবাস করে একটি মাছ যেটা প্রচন্ড ঠান্ডা সহ্য করতে পারে। আবার এখানে তোমরা খেয়াল করেছো যে একটি টমেটো যেটা খুব ঠান্ডা হলে সেটা ফেটে যায়। তাহলে এই টমেটো উদ্ভিদের মধ্যে যদি আমরা বা টমেটো উদ্ভিদ জন্মানোর ক্ষেত্রে যদি আমরা সেই শীত সহ্যকারী সেই জিন মাছ থেকে কালেক্ট করে সেটাকে আমরা স্থানান্তর করতে পারি, তাহলে দেখা যাবে যে এই টমেটোটি শীতের সময় আর নষ্ট হচ্ছে না, অর্থাৎ শীতের সময়ও কিন্তু এটি ভালো থাকবে। তো এই সকল একটি উদাহরণ হিসেবে আমরা এটাকে বলছি, কিন্তু এরকম আরো হাজারো জীবের মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, নানা রকম প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো আছে যেগুলো জিনের মাধ্যমে আমরা অন্যান্য জীবে স্থানান্তর করতে পারি এবং সেখান থেকে আমরা সুফল পেতে পারি। ধরো যে কোনো একটি ফলে আমি দুটি ফলের টেস্ট বা দুটি ফলের উপাদানগুলো পেতে চাই, তাহলে সেটিকে আমরা এই জৈব প্রযুক্তির মাধ্যমে সেইভাবে কম্বিনেশন করে সেটিকে আমরা সেখান থেকে কাঙ্ক্ষিত ফল পেতে পারি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগের মাধ্যমে নতুন যে উদ্ভিদ, নতুন যে প্লান্ট প্রোডাক্ট অর্থাৎ ফল শস্য এগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলি। সেটা প্রাণীও হতে পারে বা প্রাণী থেকে অথবা বিভিন্ন রকম অণুজীব থেকে নানা রকম রাসায়নিক পদার্থ আমরা উৎপাদন করতে পারি। তাহলে সেই সব অণুজীবগুলোকে বা প্রাণীগুলোকে আমরা জিএমও বলে থাকি, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলে থাকি। তাহলে এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম গুলোর যে বিভিন্ন রকম প্রয়োগ আছে সেগুলো যদি আমরা একটু দেখে নিই। তার আগে আমরা বলে নিচ্ছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ তো ব্যাপক পরিসরে হয়ে থাকে। তার মধ্যে গর্ভকালীন অবস্থায় মাতৃগর্ভে যে ফিটাস থাকে সেই ফিটাসের বিভিন্ন রকম ত্রুটি আগে থেকে যদি নির্ণয় করা যায় তাহলে কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রয়োজনীয় মেডিসিন প্রয়োগ করে এখানে তোমরা খেয়াল করবা যে হিউম্যান গ্রোথ হরমোনের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে আমরা সেটা তৈরি করি। এই হরমোন বামনত্ব রোধে, তারপর তোমার পোড়া ত্বক, ফেটে যাওয়া হাড় এবং খাদ্যনালী আলসারের যে চিকিৎসা আছে সেগুলো কিন্তু এখান থেকে করা হয়ে থাকে। এছাড়া জেনেটিক্যালি মডিফাইড ফসল উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হচ্ছে। সেখানে আমরা দেখি যে সয়াবিন, ভুট্টা, তুলা, তেলবীজ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই যে ভুট্টাটি আমরা দেখছি এটি রোগ প্রতিরোধী, অর্থাৎ ইনসেক্ট এখানে যখনই খাবার খেতে যাবে তখন এখানে এক ধরনের বিষাক্ত পদার্থ আছে সেটিকে তারা মারা যাবে, কিন্তু মানুষের জন্য বা গবাদি পশুর জন্য এটি ক্ষতিকর নয়। সেই জন্য এটা খেয়ে এটার পোকামাকড় আক্রমণ থেকে সবসময় রক্ষা পায়। এবং এই তুলার ফলের মধ্যে কখনোই পোকা আক্রমণ করে না, কারণ এটা জেনেটিক্যালি মডিফাইড তুলা এবং এর ভিতরে এক ধরনের পয়জন ম্যাটেরিয়াল উৎপাদন হয় যেটা ফল খেতে গেলে অর্থাৎ পোকাগুলো আক্রান্ত হয়ে মারা যায়, ফলে তারা ভয়ে আর সেখানে কিন্তু যায় না। এবং সবশেষে তোমরা খেয়াল করেছো যে একটি উদ্ভিদের মধ্যে জোনাকি পোকার যে জুনিফারাস জিন বা ফ্লোরিসেন্স জিন সেটিকে ট্রান্সফার করা হয়েছে, ফলে রাতের বেলা এর ভেতর থেকে আলোক বিচ্ছুরণ বের হয়ে আসছে। এটি একটি অর্নামেন্টাল প্লান্ট এবং এটি আমাদের কাছে খুবই সমাদৃত। তারপরে আমরা খেয়াল করব যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে যে তরমুজ উৎপাদন করা সম্ভব হয়েছে সেটিতে বীজ থাকে না এবং এটি অধিক মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে সুপার রাইস তৈরি করা হয়েছে যেখানে
এই সুপার রাইসের মধ্যে আয়রন, বিভিন্ন রকম ভিটামিন, পুষ্টি উপাদান এগুলো অধিক পরিমাণে থাকে। ফলে যারা আলাদা করে ভিটামিন ভালো মানের খাদ্য খেতে পারে না, তারা কিন্তু রাইস খেলেই তাদের এই যে চাহিদা সেটা পূরণ হয়ে যায়। এছাড়া তোমরা জানো যে বিভিন্ন রকম ভেড়ার লোম, এক ধরনের ক্লোভার ঘাস আছে, সেগুলো খাওয়ালে পরে দ্রুত তোমার বেড়ে যায়। ফলে শীত প্রধান অঞ্চলে যারা ভেড়ার লোম থেকে বিভিন্ন রকম ব্লাঙ্কেট, তারপর শীতের কাপড় তৈরি করে, তারা কিন্তু এই ক্লোভার ঘাসের মধ্যে সালফার জিন ট্রান্সফার করে তারা সেই ক্লোভার ঘাস খাইয়ে বেড়াকে অনেক 3, 4, 5 গুণ বেশি পরিমাণে লোম উৎপাদন করছেন এবং সেগুলোকে তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন বা কাজে লাগাচ্ছেন। আমরা আরো বলবো যে এই যে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন রকম প্রয়োগ আছে, তার মধ্যে তোমার বিশেষ করে এই যে ক্লোন বেড়া বা ডলির উৎপাদনের ইতিহাস তোমরা অনেকেই জানবে যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। বিভিন্ন রকম টিস্যু কালচারের মাধ্যমে যেসব উদ্ভিদের বীজ থেকে চারা উৎপাদন সম্ভব নয়, অথবা বীজ কোনো কারণে পাওয়া না গেলে, তখন আমরা কিন্তু যে কোনো উদ্ভিদের দেহাবশেষ থেকে বা উদ্ভিদের যে কোনো অংশ নিয়ে আমরা সেখান থেকে নতুন করে তোমার উদ্ভিদ জন্মাতে পারি। তো এই সামগ্রিক কর্মকাণ্ডগুলো যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বা কৌশলের মাধ্যমে হয়, সেটিকে আমরা বলে থাকি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো সেই ক্ষেত্রে তামাক গাছের মধ্যে জোড়াতে প্রকার জিন ট্রান্সফারের বিষয়টি তোমাদেরকে আগে বলেছি। এছাড়া আরো নতুন করে বলবো যে গোল্ডেন রাইস, তারপরে হচ্ছে তরমুজের মধ্যে অথবা বিভিন্ন ফসল উদ্ভিদের মধ্যে যে পরিবর্তন করা হয়েছে, এগুলো আমাদের জন্য খুব প্রয়োজন এবং এই সময়ে এই কাজগুলো অনেক বেশি হচ্ছে। বিশেষ করে করোনার মতো এই মহামারীর সময়েও কিন্তু তোমার টিকা উৎপাদনের জন্য যে কর্ম পরিকল্পনা বা কর্মপদ্ধতি, কর্মযোগ্য চালু রাখা হয়েছে, সেটিও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিষয়। তোমরা জানো যে ভাইরাসকে খালি চোখে দেখা যায় না, কিন্তু সেই ভাইরাসকে হ্যান্ডেল করার জন্য নানা রকম যন্ত্রপাতি, ইনফরমেশন টেকনোলজি সেগুলো সবসময় নিয়োজিত আছে। এখানে আমরা একটু বলে রাখবো যে এই কাজটি কিভাবে করা হয়। আসলে সেখানে পর্যায়ক্রমিক ধাপে এই কাজটি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এই কাজটি করা হয়। সেই কাজটি করতে গিয়ে প্রথমেই যেটি করতে হয় সেটি হচ্ছে ডিএনএ নির্বাচন করতে হয়, এবং ডিএনএ সব জায়গায় নির্বাচন করতে হয় না, একটি সুনির্দিষ্ট জায়গা, সুনির্দিষ্ট বৈশিষ্ট্য স্থানান্তরের জন্য সেটিকে নির্ধারণ করতে হয়। তারপর যে বাহকের মাধ্যমে এটিকে আমরা হোস্ট বা পোষকে স্থানান্তর করবো সেটি নির্ধারণ করতে হয়। তারপর ডিএনএ কর্তন পোষকে, অর্থাৎ এরপর যখন আমরা বাহক পেয়ে গেলাম, সেই বাহকের প্লাজমিড যেহেতু এটাকে আমরা স্থানান্তর করবো, তার আগে কিন্তু এটাকে কেটে নিতে হবে, অর্থাৎ বাহকের নির্দিষ্ট অংশ কেটে তারপর কাঙ্ক্ষিত ডিএনএ যেটি আছে সেটি নির্দিষ্ট অংশ আলাদা করে তারপর সেখানে বসিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে খেয়াল করেছো এই যে আমরা নতুন যে অংশটা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। এবার আমরা সেটাকে ব্যাকটেরিয়ার মধ্যে আবার স্থানান্তর করবো। এই যে আমরা বসিয়ে দিচ্ছি এখন। বসিয়ে দেওয়ার জন্য এখানে প্রথমে কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম এবং জোড়া লাগানোর জন্য আমরা কিন্তু লাইগেজ এনজাইম এখানে ব্যবহার করেছি। এই যে লাল অংশটা জোড়া লাগিয়ে দিয়েছি। তো এই জোড়া লাগানোর পর নতুন ধরনের যে ডিএনএ তৈরি হয়েছে সেটাকে আমরা আবার পোষক দিয়ে স্থানান্তর করে দিলাম। এই পোষক দিয়ে স্থানান্তর করার পরে দেখা যাবে যে এটা আমরা ইনসুলিন উৎপাদনকারী জিন দিয়েছি, ফলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইনসুলিন উৎপাদন হবে এখন। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ঔষধ বা জিনিসগুলো তৈরি করছি। এখন তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন থাকে যে কিভাবে পর্যায়ক্রমিক ধাপে এই কাজটি করা হয়, তাহলে কিন্তু তোমাদেরকে পর্যায়ক্রমিক যে ধাপগুলো আছে সেই ধাপগুলো তুলে ধরতে হবে বা বলতে হবে। তো সেটা শুধু অণুজীবে নয়, বরং সেটা প্লান্টের মধ্যে যদি আমরা স্থানান্তর করি, তাহলে সেখানেও কিন্তু আমরা এই ধরনের বৈশিষ্ট্য পাবো। সেখান থেকে আমরা কি করব, টিস্যু কালচারের মাধ্যমে ক্যালাস থেকে তোমার টিস্যু কালচারে চারা তৈরি হবে, সেই সব চারা আমরা অনুচারা বা সেখান থেকে ট্রানজেনিক উদ্ভিদ পেয়ে যাবো। সেই সব উদ্ভিদের মধ্যে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যগুলো পাবো। সাধারণত এইভাবে পর্যায়ক্রমিক নিয়ম মেনটেন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়গুলো সেগুলোকে প্রয়োগ করা হয়ে থাকে। এরপরে তোমরা খেয়াল করেছো এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তিতে নানা রকম পরীক্ষা নিরীক্ষা বা ডায়াগনোসিস করার জন্য যেসব যন্ত্রপাতি আছে সেগুলো কিন্তু, অর্থাৎ মেডিকেল সায়েন্সে যে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হয় অথবা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করা হয়, সেগুলো কিন্তু এইভাবে বের করা হয়। আমরা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একক প্রশ্নগুলো দেখি, তাহলে আমরা দেখবো একক কাজের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বা ডিএনএ কি, রিকম্বিনেন্ট ডিএনএ
কিভাবে তৈরি করতে হয়, তারপর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম কি, লাইগেজ এনজাইম কি, দলীয় কাজ হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্রয়োগ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা সেটিকে প্রয়োগ করতে পারি, বা রিকম্বিনেন্ট ডিএনএ এর বিভিন্ন যে ধাপসমূহ আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধা কি আছে, অসুবিধা কি আছে, এই বিষয়গুলো সাধারণত আলোচনা করা হয়ে থাকে। অবজেক্টিভ প্রশ্নগুলো আমি সেভাবে আর আলোচনা করছি না, আমি শুধু টেনে চলে যাচ্ছি, তোমরা যাতে এটাকে থামিয়ে প্রশ্নগুলো দেখে নিতে পারো, কেমন, যে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো কি ধরনের হয়ে থাকে বা এই অংশের প্রশ্নগুলো সাধারণত কি ধরনের হয়ে থাকে। তো এরপরে আমরা আরেকটি বিষয়, আমরা দুটি আলাদা ইমেজ দেখতে পাচ্ছি, এবং বাঁ দিকের যে ইমেজটি আঙুলের উপর দেখতে পাচ্ছি এটি আসলে কোনো মৃত ইনসেক্ট নয়, বরং এটি হচ্ছে বিভিন্ন রকম ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে তৈরি করা একটি ন্যানো প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছোট্ট একটি ইনসেক্ট, এবং ডান পাশে যে নানা রকম ইনসেক্ট দেখতে পাচ্ছি সেগুলোকেও ন্যানো প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত সূক্ষ্ম গঠন এ তৈরি করা সম্ভব হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের এখনকার আলোচনা। তো চলো আমরা তাহলে সামনের দিকে যাই। তোমরা বুঝতে পারছো যে আমরা ন্যানো প্রযুক্তির কথা বলছি, ন্যানো দ্যাট মিনস স্মল, এই ক্ষুদ্র বা ছোট বিষয়টি নিয়ে মূলত আমরা কথা বলবো। তাহলে আমরা এই পাঠ শেষে ন্যানো টেকনোলজির বিভিন্ন দিক যেগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে পারবো, এবং ন্যানো টেকনোলজি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কি ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটিও বলতে পারবো। আমরা জানি যে ন্যানো টেকনোলজি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করবার বিদ্যা। সাধারণত ন্যানো প্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রায় 100 ন্যানোমিটার থেকেও ছোট হয়ে থাকে। তোমরা ডান পাশে একটু ছবিতে দেখতে পাচ্ছ যে এটি আসলে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত বা তৈরি করা একটি পাখি। আমরা ন্যানো প্রযুক্তি সম্পর্কে আরো কিছু বিষয় জানবো, সেগুলোর মধ্যে আছে যে ন্যানোমিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, এবং এই ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজি সম্পর্কিত সেগুলোকেই আমরা বলে থাকি ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি। ন্যানো প্রযুক্তির বহুমাত্রিক দিক আছে, এবং এর সীমা সেমিকন্ডাক্টর পদার্থবিদ্যা থেকে অত্যাধুনিক আণবিক সংশ্লেষ প্রযুক্তি পর্যন্ত বিস্তৃত। আণবিক কাঠামো নিয়ন্ত্রণ থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ন্যানো পদার্থের উদ্ভাবন পর্যন্ত বিস্তৃত। যদি আমরা ন্যানো প্রযুক্তির কথা বলি তাহলে আমরা বলবো যে এটা 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে আমরা 1 ন্যানোমিটার বলছি। তার মানে হচ্ছে 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 টু দ্য পাওয়ার ইনভার্স 9 মিটার। যদি ইঞ্চির সাথে তুলনা করা যায় তাহলে আমরা বলবো হচ্ছে যে 25 কোটি 40 লক্ষ ন্যানোমিটার সমান হচ্ছে 1 ইঞ্চি। আমরা আবারও বলছি যে এই ন্যানো টেকনোলজি পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। এখানে মেটালিক সাবস্ট্রেট দেখতে পাচ্ছ বা বিভিন্ন সেমিকন্ডাক্টর দেখতে পাচ্ছ, সেগুলো ব্যবহার করেই মূলত এই কাজটি করা হয়। ন্যানো প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান, ইলেকট্রনিক্সে শক্তি উৎপাদন সহ বহু ক্ষেত্রে সফলভাবে নানা রকম কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে। তবে পরিবেশের উপর এবং সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে এখনো পরিষ্কার নয় বা সংশয় রয়ে গেছে। এই ন্যানো প্রযুক্তির ইতিহাস একটু পুরনো। 1959 সালে রিচার্ড ফাইনম্যান তার এক বক্তৃতায় সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ব্যাপারে আইডিয়া দেন আমাদেরকে। এই জন্য রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। 1999 সালে ন্যানো টেকনোলজির মাধ্যমে অণু পরমাণুকে ভেঙে কিংবা জোড়া লাগিয়ে অনেক নতুন কিছু তৈরি করার যে সম্ভাবনা সেগুলো সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হন। পরে প্রফেসর নরিউ তানিগুচি ন্যানো প্রযুক্তি শব্দটি উদ্ভাবন করেন। ন্যানো প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্র আছে, তোমরা এখানে খেয়াল করেছো যে নতুন টেকনোলজি যেগুলো উদ্ভাবন হয়েছে সেগুলোর মধ্যে ব্যবসায়িক সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে, এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এইসব ন্যানো টেকনোলজি গবেষণার অর্থ সরবরাহ করছে। এখানে আমরা দেখছি যে এনার্জি প্রোডাকশনে, মেডিসিন এবং ড্রাগ তৈরিতে ন্যানো টেকনোলজির যে ব্যবহার সেগুলো করা হচ্ছে। ন্যানো ডিভাইস, অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাছাড়া বায়ো ইঞ্জিনিয়ারিং, কসমেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো ফ্যাব্রিক্স যেগুলো আছে সেখানে কিন্তু নানা রকম প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এই ধরনের কাজ যেগুলো আছে সেগুলোতে কিন্তু ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কম্পিউটার টেকনোলজিতেও ন্যানো প্রযুক্তির ব্যবহার আছে। আমরা জানি যে কম্পিউটারের ভেতরে যেসব প্রসেসর আছে তা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানোমিটার স্কেলের সার্কিট, আর তাতে তাতে ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। কারণ যদি
সার্কিটগুলোকে ছোট করা যায়, তাহলে অনেক বেশি সার্কিট খুব অল্প জায়গার মধ্যে দিয়ে ডিভাইসটিকে কিন্তু ছোট করা সম্ভব হচ্ছে। এইভাবে আমরা দেখছি যে অনেক ছোট ছোট ডিভাইস তৈরি করা সম্ভব হচ্ছে এবং সেগুলো আমরা ব্যবহার করতে পারছি। এগুলো বহনযোগ্য হচ্ছে। ইন্টেল প্রসেসরে সিলিকনের উপর প্যাটার্ন করে সার্কিট বানানো হয়। তার বর্তমান সাইজ হলো 100 ন্যানোমিটার, ভবিষ্যতে রাখা হবে 50 ন্যানোমিটার, এবং কম্পিউটারের হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণের ক্ষমতা দিন দিন বেড়ে যাবে, কিন্তু এর সাইজ কমতে থাকবে ন্যানো প্রযুক্তির উন্নতির কারণে সেই কাজগুলো হবে। আমরা গাড়িতে ন্যানো টেকনোলজি ব্যবহার করছি, গাড়ির ইঞ্জিনকে যাতে খুব অল্প জায়গার মধ্যে জায়গা করে দেওয়া যায় সেই জন্য। আবার আমরা বিভিন্ন রকম ইনসেক্টকে শেপ দিচ্ছি, অথবা আমরা এখানে একটু অন্যভাবে বলবো বিষয়টা, এই বিষয়টি আমাদের জন্য ইম্পর্টেন্ট। ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে যে ন্যানো প্রযুক্তির যে প্রক্রিয়া সেটি দুইভাবে কাজ করে, একটা হচ্ছে টপ টু বটম আর একটা হচ্ছে বটম টু টপ। টপ টু বটম হচ্ছে তোমার একটা নির্দিষ্ট জিনিসকে ধরো বড় জিনিসকে কেটে কেটে আসলে আস্তে আস্তে ছোট করা হয়। আবার বটম টু টপ হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলোকে একত্রিত করে তারপর বড় জিনিস তৈরি করা হয়। ন্যানো প্রযুক্তির ভবিষ্যৎ কি হবে সেটি আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা ক্ষেত্রে, তারপরে তথ্য প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি আস্তে আস্তে তার একটি নির্দিষ্ট জায়গা সে করে নিচ্ছে, কারণ আসলে সেটি আমাদের প্রয়োজনের কারণে এটি হচ্ছে। তো মোটামুটি এই ছিল ন্যানো প্রযুক্তির আলোচনা। তোমরা যদি ন্যানো প্রযুক্তির যে সচরাচর যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলোর মধ্যে দেখবে ন্যানো টেকনোলজি কি, ন্যানো টেকনোলজির ধারণা কে প্রথম আমাদেরকে দিয়েছেন, তারপরে ন্যানো টেকনোলজির যে সুবিধাগুলো আছে সেইগুলো, অসুবিধা কি আছে সেইগুলো, এবং টেক্সটাইলে ন্যানো টেকনোলজি বা ইন্ডাস্ট্রিয়ালি প্যাকেজিং এর কাজে ন্যানো টেকনোলজি কিভাবে আমাদেরকে সহায়তা করছে, ভবিষ্যতে ন্যানো টেকনোলজি কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। আর অবজেক্টিভ প্রশ্নগুলো আমি শুধু টেনে যাচ্ছি যাতে করে ভিডিওর সাইজটা বড় না হয়, তোমরা শুধু উত্তরগুলো নিজেরা আগে বলে তারপর ভিডিওটা থাকলে মিলিয়ে নিবে সেইভাবে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো পড়ে নিবে, এবং ঠিক আগে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তোমরা একটি এমসিকিউ প্রশ্নে, অনলাইন এমসিকিউ প্রশ্নে অ্যাটেন্ড করেছিলাম, এটা তো তোমরা অ্যাটেন্ড করবেই। 3টি চ্যাপ্টারকে একসাথে করে আমরা 20 বা 25টি প্রশ্নের মধ্যে সেটি 1-2 দিনের মধ্যে দিয়ে দিব, এবং সেই পরীক্ষাটি দিয়ে তোমরা বুঝে নেবে যে কতটা তোমাদের পড়া হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।